শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন নানা রকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা রকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময়। আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অজানা তথ্য, আমাদের টুকিটাকি জানেন কি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার ৮৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই জমাদিউল আওয়াল ১৪৪৬ হিজরি হেমন্তকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১২ মিনিটে। দর্শক, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধিও পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। দর্শক, শুরুতেই আমাদের এবারের আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টটি। প্রিয় দর্শক, আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই জানি না। আমাদের জানার যেমন শেষ নেই, তেমনি কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। আবার আমরা জানিই বা কতটুকু, তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। কাগজের ইতিহাস প্রাচীন যুগের, যখন লোকেরা প্রথম লেখার পদ্ধতি বিকাশ করতে শুরু করেছিল। প্রারম্ভিক দিনগুলিতে লোকেরা লেখার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করত, যেমন প্যাপিরাস, সিল্ক, বাঁশ এবং পশুর চামড়া। যাই হোক, এই উপকরণগুলো প্রায়শই উৎপাদন করা কঠিন ছিল এবং ব্যাপকভাবে উপলব্ধি ছিল না। কাগজের উদ্ভাবনের কৃতিত্ব সাধারণত প্রাচীন চীনাদের দেওয়া হয়, যারা খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীর প্রথম দিকে উদ্ভিদের তন্তু থেকে কাগজ তৈরি করে। প্রথম কাগজটি তুত গাছের ছাল এবং অন্যান্য উদ্ভিদের তন্তু থেকে তৈরি করা হয়েছিল, যা সিদ্ধ করা হয়েছিল, থেতো করা হয়েছিল এবং তারপর শুকানোর জন্য পাতলা চাদরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কাগজের এই প্রাথমিক ফর্মগুলি প্রাথমিকভাবে লেখা এবং পেইন্টিংয়ের জন্য ব্যবহৃত হতো এবং তাদের স্থায়িত্ব এবং বহুমুখিতার জন্য অত্যন্ত মূল্যবান ছিল। সময়ের সাথে সাথে কাগজ তৈরির শিল্প সমগ্র এশিয়া এবং শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে, যেখানে এটি অভিযোজিত হয়েছিল এবং উন্নত হয়েছিল। ইসলামী বিশ্বে খ্রিস্টীয় ৮ম শতাব্দীতে কাগজ তৈরির প্রচলন হয়েছিল এবং এটি দ্রুত একটি প্রধান শিল্পে পরিণত হয়। ১২ শতকের মধ্যে কাগজের কলগুলি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে কাগজ তৈরি করা হচ্ছিল। রেনেসাঁর সময় কাগজ মুদ্রণ ও প্রকাশনার মাধ্যম হিসেবে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৫ শতকে ছাপাখানার উদ্ভাবনের ফলে বই এবং অন্যান্য মুদ্রিত সামগ্রী বড় আকারে উৎপাদন করা সম্ভব হয় এবং কাগজ মুদ্রণ শিল্পের একটি অপরিহার্য উপাদান হয়ে ওঠে। ১৯ শতকে শিল্প বিপ্লব কাগজ তৈরির পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছিল। নতুন মেশিনগুলো তৈরি করা হয়েছিল, যা আরও দ্রুত এবং দক্ষতার সাথে কাগজ উৎপাদন করা সম্ভব করেছিল এবং কাগজের মিলগুলি আরও বড় এবং আরও বিশেষায়িত
হয়ে ওঠে। কাঁচামাল হিসেবে কাঠের সজ্জার ব্যবহারও ব্যাপক হয়ে ওঠে, যা কাগজ উৎপাদনকে আরও সাশ্রয়ী করে তোলে। আজ কাগজ বিস্তৃত আকারে উৎপাদিত হয় এবং অগণিত অ্যাপ্লিকেশনসগুলিতে ব্যবহৃত হয়। এটি লেখা, মুদ্রণ, প্যাকেজিং, স্বাস্থ্যবিধি পণ্য এবং অন্যান্য অনেক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ডিজিটাল প্রযুক্তির উত্থান সত্ত্বেও কাগজ আধুনিক বিশ্বে একটি গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে ব্যবহৃত উপাদান হিসেবে রয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে কাগজের বৈশিষ্ট্য নিয়ে কথা। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য। আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে খুব সহজেই ঘরে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি। হ্যাঁ দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে ব্যবহৃত জিনিসপত্র তৈরি করা যায়, আমরা আজকে শেখাবো আমাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে। আপনার বাসায় অব্যবহৃত কার্ডবোর্ড থেকে তৈরি করতে পারেন খুব সহজেই একটি আকর্ষণীয় ওয়াল সেলফ। আর এই ওয়াল সেলফ তৈরি করার জন্য উপকরণগুলো হলো কার্ডবোর্ড, আইকা গাম, তুলি, কাঁচি এবং পেন্সিল ও স্কেল ইত্যাদি। দর্শক, এবারে চলুন আমরা দেখে নেব ওয়াল সেলফ তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে কাগজের ওয়াল সেলফ তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি? কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। আবার তাদের জীবনযাপন, আচার আচরণও নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। দর্শক, এই পর্বে আমরা বন্য কাকাতুয়ার কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের। কাকাতুয়া
কাকাতুয়াডিয়া গোত্রের পাখি। এর 21টি প্রজাতি আছে। পাখিটি মূলত অস্ট্রেলিয়া ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ বা ইস্ট ইন্ডিজ, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতীয় উপমহাদেশ, ইন্দোচীন, মালয় সহ ইন্দোনেশিয়ায় দেখা যায়। কাকাতুয়া শব্দটি এসেছে ইন্দোনেশীয় ভাষা কাকাতুয়া থেকে। ধারণা করা হয় শব্দটি ইন্দোনেশীয় কাকা থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ টিয়া। আরেকটি মতে কাকাতুয়া শব্দের অর্থ বড় বোন। ইন্দোনেশীয় ভাষায় কাকা অর্থ বোন আর তুয়া অর্থ বয়সে বড়। সব কাকাতুয়ারই আকর্ষণীয় পালক এবং শক্তিশালী বাঁকানো ঠোঁট রয়েছে। বেশিরভাগ প্রজাতি সাদা রঙের, কিন্তু কিছু প্রজাতির গায়ের রং ধূসর, খয়েরি এবং উজ্জ্বল কালো বর্ণের। কাকাতুয়া মাঝারি থেকে বড় তোতা পাখির চেয়েও বড় হতে পারে। দৈর্ঘ্য 30 থেকে 60 সেন্টিমিটার এবং ওজন 300 থেকে 1200 গ্রাম হয়ে থাকে। এর মধ্যে বৃহদাকৃতির শ্যামা কাকাতুয়ার দৈর্ঘ্য 67 সেন্টিমিটার। সবচেয়ে ছোট প্রজাতির কাকাতুয়া হচ্ছে ককাটিয়েল। অন্যান্য প্রজাতির তুলনায় এরা খুবই পাতলা। দীর্ঘ লেজ সহ এর দৈর্ঘ্য 13 ইঞ্চি এবং ওজন 80 থেকে 100 গ্রাম। কাকাতুয়ার শরীরের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এদের মাথার ঝুঁটি। সাধারণত রেগে গেলে সঙ্গীকে প্রভাবিত করার সময়, গাছ থেকে উড়ে মাটিতে নামার সময় বা মাটি থেকে উড়ে গাছে ফেরার সময় এদের ঝুঁটি প্রসারিত হয়। উঁচু গাছের কোটরে, পাহাড়ের গুহায় এরা বাসা বাঁধে। মিলনের পর স্ত্রী কাকাতুয়া 2 থেকে 4টি ডিম পাড়ে। প্রায় 3 মাস পুরুষ ও স্ত্রী কাকাতুয়া শাবকদের লালন পালন করে। উদ্ভিদজাত খাবার যেমন ফল ও বীজ এদের প্রধান খাদ্য। সাধারণত ঝাঁক বেঁধে খাবার খুঁজতে বের হয় এরা। এর ফলে অনেক সময় কৃষিজ ফসলের ক্ষতি হয়। মানুষের কণ্ঠস্বর নকল করার ক্ষেত্রে অবিশ্বাস্য মুনিশিয়ানা আছে এদের। তাই মানুষের সবচেয়ে প্রিয় পাখিদের মধ্যে অন্যতম হলো কাকাতুয়া। পৃথিবীর সব চিড়িয়াখানার অন্যতম আকর্ষণও কিন্তু এই কাকাতুয়া পাখিটি। প্রজাতি ভেদে কাকাতুয়ার আয়ু 15 থেকে 40 বছর পর্যন্ত হতে পারে। এদের ঘন্টায় 70 কিলোমিটার গতিবেগে ওড়ার উদাহরণও আছে। বর্তমানে প্রায় 7 প্রজাতির কাকাতুয়া বিপন্ন। মানুষের লোভ, বৃক্ষচ্ছেদন, আবহাওয়ার পরিবর্তন, খাদ্যাভাব প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে বিপন্ন করে তুলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে কাকাতুয়ার বৈশিষ্ট্য। এবারে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা ফিরছি ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21 সকালের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজন 21 সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায়। কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো। ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে খুব সহজে সুজি আলুর ঝাল পিঠা বানাতে হয়। প্রিয় দর্শক, চলুন আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি সুজি আলুর ঝাল পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো আটা বা ময়দা, লবণ, সুজি বা সেমাই, চিনি, তেল, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, সেদ্ধ আলু, পেঁয়াজ, পানি পরিমাণ মতো। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি সুজি আলুর ঝাল পিঠা বানানোর প্রস্তুতির একটি ভিডিও ক্লিপ।
দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে সুজি আলুর ঝাল পিঠা বানানোর একটি ভিডিও ক্লিপ। 21শে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদের জানাতে পারেন। আর আপনাদের সেই সব সুন্দর সুন্দর মতামতগুলো আমাদের জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 8802 5501 4316 থেকে 25 নম্বরে। ইমেইল সকাল@21e-tv.com এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইমেইলে। আমরা থাকবো আপনাদের গুরুত্বপূর্ণ সেসব মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিটা দিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন আরও নিশ্চয়ই অনেক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য। আবারও বিদায় নিচ্ছি আর আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। ধন্যবাদ সবাইকে।